স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। অধিকার আদায়ে সবশেষ ভরসার জায়গা বিচারালয়, তবে বিচারের বাণী সবসময় সমাজে শান্তি নিশ্চিত করতে পারে না, কারণ সুস্থ ধারার সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ছাড়া সীমিত হয়ে পড়ে আইনের শাসন। এসব নিয়ে আজকের আলোচনা বিচার ও বিচরণ। কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সুপার নিউমারি অধ্যাপক ডক্টর সাখাওয়াত আলী খান, আছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। স্বাগত আপনাদের। আমি জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, আপনার কাছ থেকেই জানতে চাই যে আজকে কয়েকদিন ধরে আইন, আদালত, সর্বোচ্চ বিচারাঙ্গন এবং সংবাদ মাধ্যম অনেক বিষয় নিয়ে আলোচনা আসছে। আমি প্রশ্নটিও আসলে খুব পরিষ্কার করে আপনাকে করতে পারছি না, আপনি যদি পরিস্থিতিটি একটু আমাদেরকে বলেন। আমি কি পরিস্থিতি বলবো বলে, আমার মনে হচ্ছে যাও অবশিষ্ট আছে তাও বোধ হয় যায় যায় আর কি। কারণ ব্যাপার হচ্ছে, শুনে যে রাষ্ট্রের যে তিনটি অঙ্গের মধ্যে জুডিশিয়ারি হচ্ছে সবচেয়ে এটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তার সঙ্গে থার্ড স্টেটের সঙ্গে ফোর্থ স্টেট যে গণমাধ্যম, এই দুইয়ের মধ্যে সাধারণত সহ অবস্থান হয়। এর একটি মুখামুখি সংঘাতমূলক অবস্থান কোথাও নেয় না। এটা কন্টেম কেস অনেক দিন, রফিক ভাই ভালো বলতে পারবেন, এটা কন্টেস্টেড কেস হয়ে যাবে এটা তো আমরা ভাবি নাই। এটা মোটেই অভিপ্রেত ছিল না, একেবারেই অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। এদের জায়গা হচ্ছে সবাই সবাইকে, এটা সবাই সবার সঙ্গে পরিপূরক এবং সম্পূরক ব্যবহার করবে, এটাই আশা করে গিয়েছে। সেই জায়গায় আজকে যেখানে চলে গেছে এবং যেখানে যা দেখা যাচ্ছে, এটা আমি আবারও বলছি, কারণ সুপ্রিম কোর্টের একটি পাবলিক পারসেপশন আছে। এই পারসেপশনটা কোনো অবস্থায় ধ্বংস করা যাবে না, যায় না। আপনি যত কথা বলেন যে আজকে সংবিধান সংশোধন হয়ে গেছে, সুতরাং জুডিশিয়াল কাউন্সিল নাই, রবি আমার কথাটা শুনেন, জুডিশিয়াল কাউন্সিল নাই, কোড অফ কন্ডাক্ট এখন সেই অর্থে নাই, কিন্তু এরপরেও আপনার যেমন ইনহেরেন্ট পাওয়ার থাকে, ইনহেরেন্ট কোড অফ কন্ডাক্ট থাকে, এবং এটাকে ধরেই বিচারালয়, বিচারপতিদের প্রত্যেকটি মুভমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ, তার অবস্থান এখান থেকেই আসবে। সাংবাদিক জগতও আজকে যেভাবে তারা দেখা গেল যে সমস্ত নেতৃবৃন্দ সেখানে গেছেন, এই যে বিষয়টি আমাদের কাছে, আমি জানি না, রবি ভাই দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন, আমাদের অফিসার এমিরেটস আছেন, আমরা এই জিনিসটা আমরা আশা করি নাই। তারা যে যার পথ থেকে সরে যেতে পারতেন। জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, আমি আপনাকে উদ্ধৃত করতে চাই। আপনি বলছিলেন যে কথাটি আপনি একটু আগে আবার বলেন, আমি আপনার সংবাদ মাধ্যম আপনাকে যে উদ্ধৃত করেছে, এর আগে কোর্টে কন্টেম্পট কেস হলে অভিযুক্তরা বলতেন হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সুপ্রিম কোর্টের ইতিহাসে অতীতে এমন কন্টেস্ট কেস হয়নি, এটি একটি ব্যতিক্রমধর্মী ঘটনা। এই ব্যতিক্রমী পরিস্থিতি থেকে সরকার, এই ব্যতিক্রমী পরিস্থিতি থেকে জনগণ, নাগরিকরা আসলে কি বার্তা নিতে পারে? এরকম যদি আমরা, সরকার এখানে কিছু করেননি। সরকারের হচ্ছে আপনার এটা এখন একটা ইন্ডিপেন্ডেন্ট সেপারেটেড জুডিশিয়ারি, তারা অত্যন্ত দায়িত্বশীল। এরা আজকে যে জায়গায় গেছে, আমরা আশা করব এই জায়গা থেকে অত্যন্ত সম্মানজনকভাবে দুইটি প্রতিষ্ঠানই বেরিয়ে আসবেন এবং মানুষের আশার স্থলটা ধ্বংস করবেন না। ব্যারিস্টার রফিকুল হকের কাছে যদি জানতে চাই যে অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত যেটি বলছেন যে উনি দুটি প্রতিষ্ঠানেরই আসলে একটি সম্মানজনক অবস্থান চান এবং সম্মানজনক এক্সিট চান, এটি কিভাবে সম্ভব? উনি যা বলছেন আমিও তাই চাই, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে, এবং এটা মনে হচ্ছে একটা জাজকে নিয়ে মেনলি হচ্ছে, আপনি একটা কোড অফ কন্ডাক্ট আর্টিকেল 96(3) পড়ে দেখেন, আর্টিকেল 96 সাব আর্টিকেল 3। হ্যাঁ, বিচারকদের জন্য একটি পালনীয় আচরণবিধি থাকিবে। হ্যাঁ, এবং সেই আচরণবিধি আপনাদের কাছে আছে কিনা জানি না। জি, আপনি আমাকে দিয়েছিলেন এর আগে, সেজন্য আমাকে দিয়েছি। তাহলে দেখছেন সেখানে ক্লিয়ারলি বলা আছে, জাজ ইজ এক্সপেক্টেড to let his judgment speak for themselves and he will not give interview to the media. এখানে ইন্টারভিউ তো দেওয়ার কথা, সে টেপ করেছে, টেপ করে সে টেপটা ছেড়ে দিয়েছে।
আই ডোন্ট নো whether it's correct or not, আমি কোর্টে যাইও নি, আমার যা কাগজপত্র দেখছি, তাই যদি হয়ে থাকে এর চেয়ে দুঃখের আর কি হতে পারে। এবং যত কমপ্লেন যা কিছু দেখছি রিলেটিং টু ওয়ান জাজ, তাকে কেউ বলছে রাখেন, কেউ বলছে রাখবেন না, কেউ বলছে উইল ভেরি সুন রিটায়ার। রাইট, লেস দেন এ মান্থ। হ্যাঁ, তো লেস দেন মান্থ কি কবে জানেন যে ভেরি সুন হি উইল রিটায়ার। তো এই জাজরা যদি বা জুডিশিয়ারি আর প্রেস আর পাবলিক এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু এটা কখনই হতে পারে না। আইনের রুল অফ ল মাস্ট বি মেনটেন। রুল অফ ল যদি নিজেই ভায়োলেট করেন, এখন সত্যি কথা বলতে লজ্জা করে দেখতে যে আমরা রাস্তা লেফট দিয়ে যাই, রাইট দিয়ে দেখেন চলে যাচ্ছে, মিনিস্টারে চলে যাচ্ছে, জাজেরা চলে যাচ্ছে, পুলিশ চলে যাচ্ছে। মানে আমাদের ভায়োলেট করা একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে, ল ভায়োলেট করা। ঠিক পাশের দেশে গিয়ে দেখেন কলকাতায় একটা পুলিশ, ওই হাফ প্যান্ট পরা পুলিশ, হাতে এইরকম করলে কারণ বাবার সাধ্য নেই এক পা এগোয়। এইটাই যথেষ্ট, ওর কিচ্ছু না, এই হাত এক পা এগোয়। সেখানে আপনি যদি বেসিক্যালি রুল অফ ল না মানেন, আইনের শাসন না মানেন, নিজে আইন ভঙ্গ করেন এবং সেই আইন নিয়ে খেলা করেন, এইভাবে একে অপরের বিরুদ্ধে বলে চলেছেন, রেকর্ড করছেন। জাজ সাহেব ইজ নট এক্সপেক্টেড টু রেকর্ড দ্য কন্ট্রোভার্সি বিটুইন দ্য চিফ জাস্টিস অ্যান্ড দ্য জাজেস। এখানে যেন বলছে এই যে স্বীকার করলেন প্রধান বিচারপতি, তার সঙ্গে হেডিং তো জনকণ্ঠে হেডিং। এই যদি হয় সেখানে আপনি কি করবেন বলেন? এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না স্যার। আর এত ঘটনার পরেও এই যে দুজন জাজ দেখছি, তারা কি কন্টিনিউ করবে জানি না। ইন অল ফেয়ারনেস, যে কোনো সভ্য দেশে হলে কি হতো, রিটায়ার্ড রিটায়ার্ড। প্রফেসর সাখাওয়াত আলী খান, আমরা আসলে গণমাধ্যমের পক্ষ থেকে এই ধরনের বিষয়গুলি কিভাবে ডিল করা উচিত বা ডিল করা আপনি কিভাবে দেখছেন সেটি আপনার কাছে একটু শুনতে চাইবো। আপনি গণমাধ্যমের সাথে। আমার কাছেও এটা খুবই একটি অস্বস্তিকর অবস্থা। আসলে এর থেকে বেরিয়ে আসার কথা যেটা সঞ্জিত বললেন, এটা বেরিয়ে আসার চেষ্টাটা দুই পক্ষেরই থাকা দরকার। আমার মনে হয় যে এটা না হলেই ভালো হতো, এটা সত্যি কথা। তবে ফোর্থ স্টেট হিসেবে যে দায়িত্ব, মুশকিলটা হচ্ছে এই যে যদি আমরা ফোর্থ স্টেট হিসেবে আমরা যদি কোনো জিনিসকে জেনেও না বলি, তাহলে একটা অসুবিধা আছে। সেটা হলো এই যে দেখা যায় যে গুজব রটতে থাকে, তখন একটা সমস্যার সৃষ্টি হয়। তা এখন এই দুদিক থেকেই আমাদের বিপদ। এই যে আমি বলতে চাচ্ছি মিডিয়ার কথা। মিডিয়ার তো জিনিসটা যেহেতু প্রকাশিত হয়ে গেছে, যেভাবেই হোক সেটা, সেই প্রকাশিত হওয়ার ক্ষেত্রে যে কতখানি আইন মান্য চলা হয়েছে কিনা হয়েছে সেগুলো তো পরের বিষয়। কিন্তু প্রকাশিত হয়ে গেলে সেইটাকে নিয়ে আমরা কি করব? আমাদের তো জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে যাওয়া ছাড়া কোনো পথ থাকে না। এই অসুবিধাটা ফোর্থ স্টেটের আছে। এর থেকে কিভাবে বেরিয়ে আসবো আমরা জানি না। আমরা একেবারে চুপ করে বসে থাকবো, আমরা বলবো যে না আমরা কিছু জানি না, আমাদের মুখ হয়ে বসে, এর সুযোগ তো নাই, কারণ কোনো না কোনো ভাবে তো বেরিয়ে এসছে। কিন্তু স্যার ব্যারিস্টার রফিকুল হক যেটি বলছিলেন যে এইটা যদি ঘটনাটা এমন হয়ে থাকে যে কোনো একজন বিশেষ ব্যক্তি কোনো একটি বিশেষ আলাপ নিচে রেকর্ড করছেন এবং সেটি গণমাধ্যমকে দিচ্ছেন, এবং তিনি কোড অফ কন্ডাক্টের কথা বলছিলেন যে সেটা আমি কিছু বলবো না, এটা ওনারা আইনজীবী, ওনারা জানেন, আমার চেয়ে অনেক ভালো জানেন। সেটা আমি যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমরা যে এই সংবাদ মাধ্যম যারা আমরা আছি, সংবাদ মাধ্যমের জন্য মুশকিলটা হয়ে যাচ্ছে যে আমরা জানলে না করে আমরা এটা না বলে পারি না। এই সমস্যাটা। আরেকটা যে এটা বলেছে সাংবাদিকরা অনেক গিয়েছে দল বেঁধে, আমার যেন মনে হয় যে তারা সেটাও একটা তারা ঠিক কোনো পক্ষাবলম্বন করে গেছে, এই কথাটা না বলাই ভালো। তারা গেছে যে তারা যে এরকম একটা ঘটনা পক্ষ অবলম্বন করার কথা তো উঠছে না, উঠছে কাগজে যা লিখেছে, জনকণ্ঠে যে কথা লিখেছে, যে কথোপকথন কোট করে দিয়েছে। তো এই কথোপকথন কোট করার পরে সেই আদালতের উপর মানুষের কি করে বিশ্বাস থাকবে আপনি বলেন? এবং এফিডেভিট দিয়েও বলেছে, আমি সেইটা কথা বলি, শুনানিতে বলেছে, এই যে বলছে জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের দাখিল করা জবাবের সঙ্গে অডিও সিডি উপস্থাপন করা হয়েছে। কেন ইমাজিন, সেখান থেকে কিছু অংশ তুলে দেওয়া হলো বলে কোট করছে।
অন্য বিচারপতি এই যে সেদিন বললেন না, আপনি সেদিন বললেন যে সাকার ফ্যামিলি আপনার কাছে অ্যাপ্রোচ করেছে আমার না করার জন্য, কিন্তু পরবর্তী টাইমে দেন। প্রধান বিচারপতি বলছে সাকার তো হিয়ারিং হয়ে গেছে। অন্য বিচারপতি বলছে সেটা বলতেছি না, আপনি বলেছেন সাকার ফ্যামিলি আপনাকে বলেছে আমাকে না রাখার জন্য, এই জন্য রাখতে পারেন নাই। তখন অন্য বিচারপতি, প্রধান বিচারপতি, হ্যাঁ হ্যাঁ সাকা অবজেকশন নয়, তোমাকে রাখতে পারে না। প্রধান বিচারপতি কোয়েশ্চনটা কোর্ট করেছে। না, এটা আমরা পড়েছি। কোর্ট করেছে, ব্যাপারটা কোর্ট হচ্ছে করেছে। কোয়েশ্চনটা হচ্ছে যে কথাটা রোহিত ভাইও বলছিলেন, উনিও প্রফেসর সাহেব বলছিলেন, আমি বলছিলাম যে ময়লা যত ঘাটবেন ততই ততই দুর্গন্ধ বেরোবে। গন্ধ পাবে। A judges of the appellate division, every judges, very responsible, and they have a conduct of crowd-এর মধ্যে বারবার বলতেছে এই পজিশনগুলো অ্যাসেসমেন্ট করতে হবে। Judge should not engage in any political activity whatsoever in the country or abroad. In the event of any embarrassment to hear a case by a judge, he shall inform the Chief Justice. এই যে আপনার চিফ জাস্টিসের বিরুদ্ধে অভিযোগ চলে আসছে, আপনার থাকার জায়গাটা কোথায়, এবং সেখানে দুই রকমের কথা। এক রকমের কথা বলতেছে যে ওয়েন দুইজন জাজের মধ্যে কথা ইন কনফিডেন্স হতেই পারে, এটা কেন পাবলিকে যাবে, এটি একটি হাইলি মরাল কোয়েশ্চেন। আবার আরেকটি কথা হচ্ছে যে বলতেছে দুইজন জাজের মধ্যে কথাটি যদি আসামির পক্ষ নিয়ে কথা বলা হয়, তখন কোনো এই পার্টির পক্ষ নিয়ে। কোনো পার্টির পক্ষ নিয়ে যদি কথা বলা হয়, তখন তো কারণ আপনার একজন জাজেস বা চিফ জাস্টিসের যেমন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস এর ব্যাপারটি হচ্ছে শাসনের ক্ষেত্রে, আবার ডিসপেনসেশন অফ জাস্টিসের ব্যাপারে ওনার যে মরাল যে ডিউটিটা আছে, সেই জায়গায় যখন এই প্রশ্নটি এসে যাবে, তখন দ্যাটস এ হিউজ কোয়েশ্চেন। It opens up the whole moral, legal, Can of worms. ethical, political, socio-political, the whole thing, Pandora box opened up. রুল অফ ল বলতে যা Rule বুঝি of law বলতে যা বোঝা যেটা, এটার একটা হচ্ছে একটা পারসেপশন অফ ডিগনিটি। একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে একটা মানুষ দেখেন, যেমন এটা সুপ্রিম কোর্ট, এত বড় একটা কোর্ট, মানুষ যখন গ্রাম থেকে আসে, সে প্রথম জাস্টিস ইজ নট অনলি ডান, সিম টু হ্যাভ বিন ডানটা লাগবে। সে এসে যখন দেখে ওরে বাবা, এত উঁচায় লোকটা বসে আছে, এর উপরে এই যে এরা সমস্ত ব্যান্ড কলার এখনো ব্রিটিশ পড়ে, গাউন পরে, হচ্ছে যে সর্বনাশ, কি বুঝলাম, কয় বুঝছি স্যার, বলে কি বুঝছেন, কয় এখানে বিচার পাওয়া যাবে, কেমনে বুঝলাম, কয় দেখলেন না ওই বসে আছে, কত বড় চেয়ার, দাড়ি পাল্লাটা দেখছেন, এবং প্রত্যেকটি বিহেভিয়ার, ডিভেনিয়ার, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার যে চয়েস অফ ওয়ার্ডস। আমার আজকে এক বন্ধু বললো যে আমি টোটাল প্রসিডিংটা আমি শুনে আসছি, আই ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড যে প্রতিটি কথার যেটি ওয়েট, যে এই দুই পক্ষ থেকে, আমি মূল কথাটি যেটা বলতে চাই, জি, দুই পক্ষ থেকেই দেশবাসী আশা করে যে মূল জায়গা ঠিক রেখা, অর্থাৎ আমার অ্যাপিলেট ডিভিশন, আমার চিফ জাস্টিস এজ এন ইনস্টিটিউশন, ডোন্ট সি এজ এ পার্সন, সেটাকে সেভ করে। অন্যদিকে আমার ফোর্থ স্টেট গণমাধ্যম এজ এন ইনস্টিটিউশন, দুইটার কোনোটাকে ধ্বংস করে গণতন্ত্র রক্ষা করা যাবে না। আমরা একটা বিরতি নেই, বিরতির পর ব্যারিস্টার রফিকুল হক আপনার কাছ থেকে জানতে চাইবো যে অনেক ক্ষেত্রে আপনি জীবনে, আপনার এই সুদীর্ঘ আইনি জীবনে অনেকবার আপনি এমিকাস কিউরি হয়েছেন, আদালতকে অনেক ধরনের পরামর্শ দিয়েছেন, আপনার কোনো পরামর্শ, আপনার কোনো ওয়ে আউট আছে কিনা যেখানে আসলে দুই পক্ষের ক্ষেত্রে যা হওয়ার হয়েছে এখনো আমরা ইনস্টিটিউশন ঠিক রাখতে পারি কিনা? আমরা বিরতির পর ফিরে এসে আপনার কাছে শুনবো প্রফেসর সাখাওয়াত আলী খান, আপনার মন্তব্য শুনবো। আমরা একটা বিরতি ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি ব্যারিস্টার রফিকুল হকের কাছে জানতে চাইছিলাম যে দুই পক্ষকে রেখে এটি করা সম্ভব কিনা, দুই পক্ষেরই মর্যাদা রেখে সম্ভব কিনা, কিন্তু বিরতির সময় অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত বলছিলেন যে আপনি এই সম্পর্কে আরেকটু বলতে চান, আপনি যদি খুব সংক্ষেপে। না, সেই কথাটাই বলছিলাম যে একটা প্রশ্ন তারা তুলেছে যে যেহেতু আর্টিকেল 96 রেস্টোর করা হয়েছে 72 কনস্টিটিউশন অনুযায়ী, অতএব জুডিশিয়াল কাউন্সিলটা এখন নেই। জুডিশিয়াল কাউন্সিল যখন নেই, জুডিশিয়াল কাউন্সিলের অনুযায়ী যে এই কোড অফ কন্ডাক্ট করা হয়েছিল তারও এফেক্ট নাই। বিষয়টা
এগুলো খুব ঠুনকো আর্গুমেন্ট, এগুলো আমরা আশা করি না এই সুপ্রিম কোর্ট থেকে আসার। যে সুপ্রিম কোর্ট যে যারা অ্যাপেলেট ডিভিশনে যাবে তাদেরকে 16 কোটি মানুষের একটা হাইয়েস্ট জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেপারেটেড, তার প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি শব্দে, প্রতিটি বর্ণে, প্রতিটি ব্যবহারে, প্রতিটি চালচলনে তাকে ওই কোড অফ কন্ডাক্ট অলিখিত প্রাণের মধ্যে, মনের মধ্যে, চলার মধ্যে, এই যে দীর্ঘ জীবনের প্র্যাকটিস করে একজন সুপ্রিম অ্যাপেলেট ডিভিশনের জাজ আছেন তার মধ্যেই এটা থাকে। এটা বেলায় যা হয়ে গেছে, আপনি যে প্রশ্ন, অতএব এটা আছে কি নাই এইটা দেখার অন্যকে বললেন আমাদের এই সমস্ত। জি, মানে এটা থাকতেই হবে। এখন এই জায়গাটা যে প্রশ্নটা আপনি করেছেন রফিক ভাইকে, যেটি আজীবন নিবেদিত প্রাণ, একটি যিনি আজীবনই একটি কাজই করেছেন এবং ইজ এ প্র্যাকটিসিং লয়ার উইথ এ রেপুটেশন। আমি আশ্চর্য হয়ে গেছি যে এই কেসটা যখন কন্টেস্ট হচ্ছে, কেন অ্যামিকাস কিউরিটা করো না? কেন আমাদের এমিনেন্ট লয়ার, এখন আমাদের কোর্টে যে সমস্ত মেরিটেড সিনিয়র লয়ার আছে, এরা যখন চলে যাবে পৃথিবী থেকে তখন আমাদের অনেক ভ্যাকুয়াম, এখন আমরা উই আর প্রাউড অফ দেম। এদেরকে কেন ডাকলে এরা হয়তো সিচুয়েশনটা সেভ করত। তাদের যে দায়িত্ববোধ, এই কথাই তারা বলতেছিল যে কোর্টে, যে এক মামলায় ওই খালেদা জিয়ারই ওই বাড়ির মামলায় রফিক ভাইকে বলা হয়েছিল, বোধহয় উনি লয়ার অন রেকর্ড ছিলেন বা ইয়েই ছিলেন, কন্ডাক্টিং লয়ারই ছিলেন, তো বলছিল যে তুমি এই জাজের বিরুদ্ধে অনাস্থা দাও। উনি বলতেন আমার লং প্র্যাকটিসের ইম্পসিবল, এই যে মরাল ইয়েতে, নীতি নৈতিকতায় এটা বাদে এটা কোথাও লেখা নেই, আমি এটা কোথাও পড়ব। এন্ড হি ডিড নট, এই যে এটা হয়তো কোথাও লেখা নেই, হয়তো আরো 100 বছর আগামী দিনের নতুন প্রজন্মের লয়াররা এটা কোট করবে যে ইয়েস, আমাদের এই হাইকোর্টের জানেন খন্দকার সাহেব বলে একজন ছিলেন, রবি ভাই ছিলেন, এমএস খন্দকার, উনি ছিলেন কন্টেম্প লয়ের মাস্টার। উনি এমন ভাবে কথা বলে আবার ঘুরে আবার নিয়ে আসছেন যে কোনোদিন কন্টেম্প হতো না, বুঝছেন? তা কন্টেম্প কন্টেস্টেড কেই যখন দেখছেন যে চিফ জাস্টিস, আমি পড়ে গেছি এর মধ্যে এই ট্র্যাপে, কোথায় কে কি বলছে, কি হয়েছে না হয়েছে, তো একটা এমিকাস কিউরি আনলে তারা সেভ করতে পারে। রাইট, আমি এই জায়গায় আপনার সঙ্গে একমত। আমি এখনো রফিক ভাইকে বলতে চাই, এইটা জনগণের ইনস্টিটিউশন, এটা আমার গণতন্ত্রের ভিত। এমিকাস কিউরি করার আর কি কোনো উপায় নাই এই স্টেজে? এখন আছে। এবং আমি ব্যারিস্টার রফিকুল হকের কাছে জানতে চাইবো যে আসলে এরকম কোনো পথ আছে কিনা যাতে দুই পক্ষের, এটা আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বা আপনার মতো যারা লয়ার আছে, জুরিস্ট আছেন, যেটি তারা পার্টি হতে পারেন কিনা বিষয়টি নিজে। অ্যাডভোকেট প্র্যাকটিস করছি 56 বছর, জি, তোমাদের কারো জন্ম হয়নি। 56 বছর। আমার চেয়ে 1 বছরের সিনিয়র হচ্ছে টিএস খান, উনি এখন উঠতে পারেন না। তো ভার্চুয়ালি আই এম দ্য সিনিয়র মোস্ট অ্যাডভোকেট ইন দিস। রাইট, এই এইভাবে তো কখনো দেখি নাই। কারণ মানসিক পরিবর্তন আমাদের এত অধঃপতন হয়েছে যে জুডিশিয়াল নর্মস, রুল অফ ল, এইটা আমরা মেনে চলতে রাজি নই। এমনি একটা কথা বলি যে আমরা রাস্তা লেফট দিয়ে যাই, তুমি রাইট দিয়ে দেখো জজ সাহেবরা আর পুলিশ সাহেবরা সব রাইটের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ভায়োলেশন করাটা আমাদের রক্তে এসে গেছে, এটা আমরা কোনো মাইন্ড করি না। পুলিশের গাড়ি যাচ্ছে, জাজেদের গাড়ি যাচ্ছে, ডান দিকে রাস্তা দিয়ে চলে গেল। স্যার এটা রক্ষার উপায় আছে কিনা স্যার? এটা দুই পক্ষকে মানুষ পরিবর্তন দরকার, তোমাদের উপলব্ধি করা দরকার যে দেশ এইভাবে চলে না। এই কে কি করলো টেকনিক্যাল নিয়ে, টেকনিক্যাল পয়েন্ট নিয়ে কিছু করার কিছু নেই, মানসিক পরিবর্তন দরকার। তুমি ডেমোক্রেসি বলো, ইউ বিহেভ লাইক এ ডেমোক্রেট, আচরণ দিয়ে শ্রদ্ধাটা অর্জন করতে হবে। এই মানসিক পরিবর্তনের ক্ষেত্রে গণমাধ্যমের কোনো বিশেষ ভূমিকা কি পালন করতে পারে স্যার? আপনি গণমাধ্যম তো নিশ্চয়ই করে, গণমাধ্যম ওয়ান অফ দ্য অর্গান, নো ডাউট। কিন্তু গণমাধ্যম যা করছে, এখন আপনারাও গণমাধ্যমে লেখেন, আপনারা বলেন যে কিভাবে করা যায়, এমন তো কোনো কথা নাই যে গণমাধ্যমের মানুষগুলো আলাদা। আপনারাও গণমাধ্যমে আসতে পারেন। আপনারা যদি তাছাড়া যদি উপদেশ নির্দেশ দেন, চিন্তা করে দেখো, একটা জাজ নিজেদের মধ্যে কি কথা হচ্ছে সেটা টেপ করবে, আবার টেপ করে সেটা বাইরে দিয়ে দেবে। এটা চিন্তা করা যায় কোন সভ্য দেশে? কি বলছেন? এবং এটা রিলেটিং টু ওয়ান কেস অ্যান্ড ওয়ান জাজ, মেইনলি রিলেটিং টু ওয়ান কেস অ্যান্ড ওয়ান জাজ, ফিনিশ ইট। এখানে দুটা জিনিস আপনি যে প্রশ্নটা করছেন,
যেটা এখন হাউ টু রিজলভ ইট। একটা হচ্ছে বাই এ জাজমেন্ট হচ্ছে, তো ইজ ইট সামথিং হুইচ হ্যাজ টু বি রিজলভ থ্রু এ জাজমেন্ট? এটা যদি থ্রু এ জাজমেন্ট হয়, এ নিয়ে এই প্রশ্নগুলো অনেক থেকে যাবে। ওকে, যে কথাটা রহিক ভাই বলছেন, ওয়ান ইন্ডিভিজুয়াল জাজ ইজ ডাইভালজিং দেয়ার পার্সোনাল ডিসকাশনস ইন দি প্রেস অর আদার থিংস, তো অতএব তাকে রাখা হলো না। 2 নম্বর, কেন? অন দি বেসিস অফ দি চয়েস অফ দি লিটিগেন্টস, দি অ্যাকিউজড পার্সনস, এটা যদি আনেন তাহলে তো সাংঘাতিক বিষয়। আর নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে আপনি তাকে বাদ দিবেন, বেঞ্চে বসতে দেবেন না, আপনার বিরুদ্ধে অভিযোগ আসলে আপনি বেঞ্চে বসবেন, এটা তো হয় না। জুডিশিয়াল কার্সি না, বুঝছেন? আমরা একটু আবার গণমাধ্যমে ফিরে আসি যে প্রফেসর সাখাওয়াত আলী খান, আপনি কি মনে করেন এই ক্ষেত্রে গণমাধ্যমের আর কোনো দায়িত্বশীল বা গণমাধ্যমের ভূমিকাটা কি হওয়া উচিত? না, উনি যেটা বলেছেন যে দোষটা দুদিকেই আছে, তো কাজেই আমাদেরকে যেটা দেখতে হবে যে গণমাধ্যমের কিন্তু যে কিভাবে বিষয়টা বেরিয়ে এসেছে সেইটা এখন এই মুহূর্তে দেখার আর সুযোগ নাই, কারণ গণমাধ্যম তো ইটস এ লিটারেচার ইন হারি, তাকে দিয়ে দিতে হবে। তারপরে এখন প্রশ্ন উঠেছে এই যে ওনাদের মতো বিজ্ঞ ব্যক্তিরা তারা বলবেন যে এটা ঠিক কিভাবে বেরিয়ে এসছে। আমার যেটা মনে হয়, এটা ওনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন যে মোটিভটা কি ছিল। যদি এর পেছনে যে ইচ্ছাটা, যেটা যদি কোনো সদিচ্ছা না হয়ে এটা যদি কোনো বিশেষ কোনো কারণে একজনকে, যেমন একজনের মানহানি হবে জেনেও আমি কাজটা করলাম, এটা যেমন আমরা করি না, সেরকম এরকম বুঝতে হবে এবং বেরিয়ে আসবে। আমার মনে হয় যে, আমি জানি না ওনারা বলবেন। স্যার, আমি একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন আপনাকে করতে চাই যে 2 বিচারকের কথোপকথন, তাদের মধ্যে যদি একজন প্রধান বিচারপতি হন, একজন আপিল বিভাগের বিচারক হন, এরকম 2টি কথোপকথনের কোনো একটি রেকর্ডেড ভার্সন যদি স্যার আপনার কাছে আসে, আপনি সম্পাদক হলে কি স্যার সেটি ছাপতেন? এর আগেও কিন্তু হয়েছে নিজামুল হক সাহেবের সেটা স্কাইপের সাথে কথা, কিন্তু এটা 2 বিচারক, সেটা অন্য জিনিস। একজন বিচারপতির সাথে একজন আপিল বিভাগের বিচারপতি, এটা এইটা 2 জন ইন কনফিডেন্স কিছু কথাবার্তা বলছেন, সেই ক্ষেত্রে কি সেটা তো সাংবাদিকরা বের করে আনেন নাই, বের করে দেওয়া হয়েছে। স্যার যদি বের হয়েও আসে স্যার, আপনি কি এটা প্রকাশ করতেন কিনা, যদি আপনি সম্পাদক হতেন, মানে কি বা প্রকাশ করা না করার ব্যাপারটা, এই প্রশ্নটি এখন আদালতের সামনে প্রকাশিত যদি একবার হয়ে যায়, হ্যাঁ, তাহলে আর সেটাকে চেপে রাখার তো কোনো সুযোগ নেই। কোনো না স্যার, জিনিস- প্রকাশিত মানে প্রথমবার প্রকাশ করতেন কিনা? না, এটা ব্যক্তিগত তোমাকে বলি একটা কথা, কিছু মনে করেন ভাই, আমি একটা কথা বলি যে কোনো জিনিসের বাড়াবাড়ি ভালো না। আচ্ছা। এই যে জাজ নিয়ে কথা হচ্ছে, উনি হাইকোর্টে জাজ হয়েছিলেন 25শে মার্চ 2009, কিন্তু সবাইকে টপকে এসে 31শে মার্চ 2013 এসে অ্যাপেলেট ডিভিশনে ঢুকলেন। 46 না 26 জাজ। কিন্তু স্যার তা- উনি তো আবার 2001 সালে একবার জাজ হয়েছিলেন, কনফার্মেশন হলো না, কনফার্মেশন হয় নাই যেটি আর কি। ওইটারই কন্টিনিউটি। এরকম বললে তো আরো আছে, সেই সঙ্গে তো আরো অনেকে আছে, তাতে সবাইকে নিয়ে আসেন, তাহলে সবাইকে নিয়ে আসেন। কত আচ্ছা, ওই জায়গায় আমরা নাই যাই রইব, যে কথাটা আসছে যেটা ও এইগুলো তুলছে, কথা হচ্ছে মানসিক পরিবর্তন দরকার। এইভাবে কামড়াকামড়ি করে এইভাবে হয় না। ওই পার্টিকুলার জাজ যখন হাইকোর্টে ছিলেন, কত লোককে যে জ্বালিয়েছেন তার কোনো স্যার স্যার, আমি প্রফেসর সেসব সাখাওয়াত আলী বলতে খানকে চাই না। প্রফেসর সাখাওয়াত আলী খানকে আমি যে প্রশ্ন করেছি, সেই প্রশ্ন স্যার আপনাকেও করতে চাই, কারণ আপনি অনেক সংবাদপত্রের হয়ে অনেক সময় অনেক মন্তব্য করেছেন, আদালতে লড়েছেন। স্যার, আপনার কাছে যদি এরকম একটি জিনিস আসতো যে 2 জন বিচারক কথা বলছেন, একজন প্রধান বিচারপতি তার মধ্যে আছেন, আপনি কি স্যার এটি প্রকাশ না করে আটকে রেখে দিতেন স্যার? মানে যে প্রশ্নটি এখন আসছে আর কি স্যার, মানিক মিয়া স্ট্যান্ডার্ডে জার্নালিস্ট যে থাকতেন তারা করতেন না। অ্যাডভোকেট সুরজিৎ সেনগুপ্তও কি মনে করেন যে এটা না ছাপাই সঙ্গত ছিল সম্পাদকের পক্ষে? দুই দিকে এই কথাটাই আমি বলছি, যেটা রেসপন্সিবল প্রেস, রেসপন্সিবিলিটি হ্যাজ নট বিন ডিফাইন্ড। ইটস এ ভেরি ভেরি কম্প্রিহেনসিভ, এটা কম্প্রিহেনসিভ থিংস। যদি দেখা যায় যে এই ট্রুথ প্রেসের উপরে ভিত্তি করে আমার ইনস্টিটিউশনের জায়গাটাকে ধরে, আই উইল থিংক থ্রাইস অন ইট। হ্যাঁ, আজকে জহুর হোসেন চৌধুরী, মানিক ভাইয়ের মতো জার্নালিস্ট হলে তাদের এক রকমের, আমার মনে হয় যে মানিক ভাই, আপনাদের অনুমতি নিয়ে আমি একটা কথা বলতে চাই, ওনাদের অনুমতি নিয়ে। সেটা হলো যে এই যে এটা এসে গেছে, জি না, এখন কিন্তু
মিডিয়া আর শুধুমাত্র ওই সংবাদপত্র আর টেলিভিশন আর রেডিওর মধ্যে সীমাবদ্ধ নাই। সোশ্যাল মিডিয়া বলে আরেকটা জিনিস আমাদের একেবারেই দেখা যাচ্ছে, আমরা ইচ্ছে করলেও এটা ঠেকাতে পারতাম না। আচ্ছা। মুশকিলটা তো সেইখানে। সেই যদি যে- ওয়ান সেই সিরিজ জায়গায় রেকর্ডেড, ইচ্ছে করলে, হ্যাঁ, ওয়ান সিরিজ রেকর্ডেড, তখন এটা ঠেকানো মুশকিল হয়ে যেত স্যার। খুবই ঠেকানো মুশকিল। এইটা কিন্তু অবস্থাটা কিন্তু পরিবর্তিত হয়েছে। ইউ আস্কড ফর ইট। আপনার এটা যখন হয়ে গেছে, তাহলে এটা ইনফ্রাকচুয়াস হয়ে গেছিল। কিভাবে ইনফ্রাকচুয়াস হয়ে গেছিল? যে সালাউদ্দিনের ফ্যামিলি থেকে রিকোয়েস্ট আসছে এমুক একজন পার্টিকুলার জাজকে এই বেঞ্চে না রাখা। তাতে দেখা গেছে যে উনি জাজ ছিলেন না, কিন্তু অন্য বেঞ্চে রাইট, যেটা রায় হওয়ার জাজমেন্ট সেটা হয়ে হয়েছে। গেছে এবং টু দি বেস্ট অফ দি স্যাটিসফ্যাকশন অফ দি পিপল। তারপরে যদি জুডিশিয়ারি একটু রেস্ট্রেইনড হইতো, তাহলে- আরেকটু যদি ম্যাচিওরড হইতো, আরেকটু যদি দূরদর্শিতা থাকতো, তাহলে তারা ওই রুলটা ইস্যু করতেন না জনকণ্ঠের। আমার মনে হয় যে এইখানে এইখানেই থামা উচিত। আমার মনে হয় যে এইখানে আমরাও একটু থামি, আমরা একটা বিরতি নেই। এই পরিণতিবোধ থাকতে হবে। আমার মনে হয় যে আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি আবার প্রফেসর সাখাওয়াত আলী খানকে শুনতে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত বলছিলেন, ব্যারিস্টার রফিকুল হকও বলছিলেন যে কিভাবে দুটি প্রতিষ্ঠানেরই আসলে দুটি ইনস্টিটিউশনের সম্মান রক্ষা করা যায়। গণমাধ্যমের এক্ষেত্রে এখন আর কি করার আছে সেটা যদি আপনি একটু বলতেন প্রফেসর সাখাওয়াত আলী খান। আমার মনে হয় যে সমস্ত অবস্থাটা এমন এক জায়গায় এসে গেছে যে গণমাধ্যমকে আবার সমস্ত তাদের যে আচরণ বিধি ইত্যাদি এগুলো সব করে ভাবতে হবে। তবে একটা কথা কি, লিখিতভাবে আচরণ বিধি পৃথিবীতে কোথাও কোনো দেশে এইরকমভাবে নেই, এটা থাকে না সাধারণ। এটাই মানে ব্রিটিশ কনস্টিটিউশনের মতো, এটা অটোমেটিক্যালি হয়, Implied. হ্যাঁ, ইমপ্লাইড। এখন আমি নিজে প্রেস কাউন্সিলের মেম্বার ছিলাম, ফার্স্ট প্রেস কাউন্সিলের মেম্বার ছিলাম। আমি দেখেছি যে আমরা একটা আচরণবিধি তৈরিও করা হয়েছিল, সেই আচরণবিধি সাংবাদিকদের কাছে আছে, কিন্তু কেউ মানে না, ওটা নিয়ে কোনো ব্যাপার। আর লিখিতভাবে কিছু করা যায় না। এটা ওই যে যেটা আমরা বলছিলাম যে আচরণ দিয়ে শ্রদ্ধা অর্জন করতে হবে সাংবাদিকদেরও। এখন তবে সোশ্যাল মিডিয়া হয়ে গিয়ে একটা নতুন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, সেটার সঙ্গে কিভাবে খাপ খাইয়ে আমরা চলবো, সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করবেন কি করে? খুব কঠিন স্যার, খুবই কঠিন। কঠিন। এটা একটা নতুন অবস্থার সৃষ্টি হয়েছে, এটা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসবো জানি না। তবে কথা হচ্ছে যে এখানেও আমাদের পাঠকদেরও আস্তে আস্তে মন পরিবর্তন হবে। তারা দেখবে যে 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 কারো কথা বললেই সেটা বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। এই যে ব্লগার নিয়ে যে কাণ্ডটা হ্যাঁ, হচ্ছে, সেই সমস্ত। এ কি কাণ্ড? আচ্ছা দেখেন, ব্লগার আমাকে আমি সিএনজি দিয়ে যাচ্ছিলাম, সিএনজি ওলা আমার জিজ্ঞেস করে, স্যার ব্লগার কি, এটা কি, এটা কি, এটা জিনিসটা কিসে পুরো এত লোক মারা ফেলতেছে, এবং তারা কি লিখেছে সেটাও কিন্তু জানে না, কেউ বলতে পারে না। তো এই যে অদ্ভুত রকমের একটা অবস্থার সৃষ্টি হয়েছে, সবটা মিলিয়ে আমাদের এদের আবার বসতে হবে। এবং আমার সবচেয়ে একটু দুঃখও লাগে যে আমাদের সাংবাদিকতা সমাজটা একটু দ্বিধাবিভক্ত। তাদের একত্রিত হওয়া দরকার, একত্রিত হয়ে বসে তাদের ঠিক করা দরকার যে এই মুহূর্তে মানুষের শ্রদ্ধা অর্জন করার জন্য এবং সার্বিকভাবে আমাদের বিশ্বাসযোগ্যতার মাত্রা আরো বাড়িয়ে তুলে, যাতে এই যে তুমি যেটা বলছিলে যে কেউ একটা কিছু বললেই যে সেটাকে নিয়ে একেবারে মেতে উঠতে হবে, এমন কোনো কথা নেই। আমাদেরকে বুঝে শুনে অগ্রসর হতে হবে। এবং আমার মনে হয় যে সামনে আমরা হয়তো এই যে 4টা স্টেট আছে, এদের বোঝাপড়াটা আগের চেয়ে বাড়বে। কমে গেলে কিন্তু মুশকিল, আমাদের বাড়তে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। ব্যারিস্টার রফিকুল হক, আপনার কাছে যদি জানতে চাই যে এই যে বোঝাপড়া বাড়ানোর ক্ষেত্রে, বোঝাপড়া তো মানে বাড়া ছাড়া এটা তো মানে দুদিকেই এটা খুব ক্ষতিকর। বিশেষ করে আমরা যদি বিচার বিভাগের সেই মর্যাদা না রাখতে পারি, সেটা তো আমাদের চেয়ে বড় আর কোনো ক্ষতি হতে পারে না। কারণ আমরা যতবার বিপদে পড়েছি, বিচার বিভাগই আমাদেরকে রক্ষার ক্ষেত্রে। এই যে কন্টেম্পট অফ কোর্ট, এই একটা এমন জিনিস, এইটা নিয়ে একটা আমার মনে আছে আমাদের চিফ জাস্টিস, নাম করা চিফ জাস্টিস খায়রুল হক সাহেব, জি, তিনি কন্টেম্পট অফ কোর্ট করলেন ওই মাহবুবুর রহমানকে, ওই মাহমুদুর রহমানকে। জি, মাহমুদুর রহমানকে বললে, আপনি ও লিখেছিল কাগজে, ওর কি কাগজ ছিল, আমার দেশে লিখেছিল অ্যাপেলেট ডিভিশন মানে স্টে ডিভিশন, হ্যাঁ, তাতে কন্টেম্প করেছিল। তখন তাকে জিজ্ঞেস করলো যে আপনি অ্যাপেলেট ডিভিশন মানে স্টে ডিভিশন বলেছেন? কোর্টে জিজ্ঞেস করলো চিফ জাস্টিস, ইয়েস, খুব জোরে বলে দিই, হ্যাঁ ইয়েস
আই মেন্ট ইট, আই সেড ইট। 6 মাস জেল দিল। তারপরে আবার একটা কন্টেম্প, আরেকটা ওই ওই কিছুক্ষণ পরে আবার কোর্টে রিকনস্টিটিউটে আসলো, এসে বললো ইয়েস আই হ্যাভ সেড ইট, বেল দিল, এই জেল দিল একদিনে। আমি জিজ্ঞেস করেছিলাম ওই জাজকে যে আপনি জাজ হয়ে একটা দিলেন 6 মাস, সে একই লোককে কিছুক্ষণ পরে একদিনে দিলেন, দেখেন না কেন বেয়াদব এরকম করে। আমার জাজ বেয়াদব আর বেয়াদব, জাজ ইজ অ্যাবাভ এভরিথিং। He must not take into consideration all these things. He is not supposed to do it. Oath নিয়েছে to act in accordance with law and not to be influenced by anything. তুমি এই করে দিলে, খুব নাম করা চিফ জাস্টিস, এখন বড় জায়গা আছে। এই তো আমাদের ইতিহাস, এই আমাদের দেশের ইতিহাস। এখন আমরা বারবার সব গল্প করি, সুরঞ্জিত হয়তো জানবে, আশুতোষ মুখার্জি হাওড়া স্টেশন দিয়ে কোথায় যাচ্ছেন ট্রেনে, তখন ওখানে ফার্স্ট ক্লাসেতে লেখা ছিল ইন্ডিয়ানস অ্যান্ড ডগস আর নট অ্যালাউড। আশুতোষ মুখার্জির ভেতরে ঢুকলেন সিটিং জাজ, সে বললো আমি এখানে কোর্ট করলাম, করে এই অর্ডার দিলাম। হি সেট আপ দ্য কোর্ট ইনসাইড দি হাওড়া স্টেশন অ্যান্ড এই কথা আমরা শুনে আসছি, কিন্তু এই কথা বলে এখন বর্তমান জামানায় এই কথা বলতে কোনো লাভ নেই। আমি আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে আদালত অবমাননার মামলা, আপনি যদি আপনার অনেক কিছু মনে থাকে সেই জন্য আমি বলছি, গত 50 বছরের ইয়েতে কি বিচারে কি আদালত অবমাননার সংখ্যা বাড়ছে, মানে আদালত কি অবমাননার সংখ্যা বাড়ছে না কোর্ট কনসিডারেশনে বেশি নিচ্ছে? আপনি যদি একটু ইতিহাসটা আমাদেরকে বলতেন, যদি 50 বছরের একটা তুলনামূলক পরিস্থিতি আমাদেরকে 2 মিনিটে শোনাতেন, আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত, মানে আদালত অবমাননার মামলার সংখ্যা বাড়ছে নাকি বিচারকরা বেশি এটি নজরে আনছেন, নাকি এরকম আদালত অবমাননার ঘটনাই বেশি ঘটছে? আপনার বিশ্লেষণটা যদি একটু বলেন। একটা ওকে ওকে বলা হতো, প্র্যাকটিসে যায় না এখন। আদালত অবমাননা দুরকম, একটা হচ্ছে আপনি আদালতকে অবমাননা করলেন, আর একটা হচ্ছে আপনি একটা অর্ডার দিয়েছেন, সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট করছে না, তখন আমরা কন্টেম্পট অফ কোর্ট নিয়ে গেলাম যে অমুক এই অর্ডারটা, সেটা একটা জিনিস। আর আমরা যে আদালত অবমাননা এখন বলছি সেটা হচ্ছে আদালতকে অবমাননা। আপনাকে খুবই ধন্যবাদ, আপনি ক্লিয়ার করেছেন। কথা হচ্ছে যে ভায়োলেশন অফ দি অর্ডার, রাইট। এখন আপনি যদি নন কমপ্লায়েন্স অফ দি অর্ডার অ্যামাউন্টস টু এন কন্টেম্পট অফ কোর্ট, একটা আরেকটা হচ্ছে আপনার বিহেভিয়ার বাই আদালতকে করা। এখন সবচেয়ে আনফরচুনেট হচ্ছে আমাদের কন্টেম্পট লটা এত পুরনো, এত আউটডেটেড, 1926 না, এটা ওই কলোনিয়াল কনসেপ্টে রয়ে গেছে। এটা আপনার নায়ারের অনেক কোটেশনস আছে, তার বইয়েও বলেছে যে একজন জাজ তার রেসপেক্টটা করে ওই কন্টেম্পট অফ ল দিয়ে প্রোটেক্ট করে না, প্রোটেক্ট করে তার নলেজ দিয়ে, প্রোটেক্ট করে তার কোয়ালিটি অফ জাজমেন্ট দিয়ে। এখন জাস্টিস মুর্শিদের মতো চিফ জাস্টিস বা এরকম বিএ সিদ্দিকির মতো চিফ জাস্টিস, ইভেন এই সাম্প্রতিককালে আমাদের খায়রুল হক সাহেবের মতো, তো স্যারের জুনিয়র ছিল এই চিফ জাস্টিস, এরা প্রোটেক্ট করেছে তাদের ইয়ে। আমাদের অনেক ক্ষেত্রে স্যার আজকালকার দেখা যাচ্ছে এটি যে কন্টেম্পট লর তা বারবার আমি বলছিলাম যে এটাকে তাড়াতাড়ি অ্যামেন্ড করে আপডেটেড করা প্রয়োজন, নাহলে এর মিসইউজ হচ্ছে। যেমন ধরেন এই বিষয়টা যেটি নিয়ে কথা উঠছে, যেহেতু এটার ফাঁসি হয়ে গেছে, ইনফ্রাকচুয়াস হয়ে গেছে, এই বিষয়টা না নাড়া উচিত ছিল। এখন আবার এটা রুল দিয়ে, এখন তো এটা ঠিকই আমরা যে আলোচনা করতেছি, কালকে যদি বলে যে নিয়ে আসো বেটাদের, আমাদের তো কিছু করার নেই, আমাদের ধরে নিয়ে যায়, মানে কি স্যার আপনারা এই কথাটা কি বলছেন যে ইচ্ছে করলে অনেক জিনিস ইগনোর করা যেত, সেটাই বোধহয় ভালো ছিল। এখন যে কথাটা বোধহয় এটা একটা বড়, এখন যে মুদ্রা কথাটা জিজ্ঞেস করতেছে, হাউ টু সেভ দি সিচুয়েশন, ইজ দেয়ার এনি চান্স দ্যাট উই ক্যান সেভ দি সিচুয়েশন এন্ড সেভ বোথ দি অর্গানাইজেশন এন্ড দি ইনস্টিটিউশনস? আমি মনে করি এখনো সময় আছে। আপনি মনে করেন এখনো সময়? আমি একটু এই পর্যায়ে ব্যারিস্টার রফিকুলের কাছে জানতে চাইবো যে অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত আগের বার বলছিলেন যে শুধুমাত্র রায় দিয়ে এই জিনিসটা রিজলভ করা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে কি উপায় হতে পারে? ব্যারিস্টার রফিকুল যদি একটু এই বিষয়ে যদি দেখেন, এই সব ব্যাপারে আমি বলছি, এই যে ঘটনা ঘটছে এটা
কোর্টের রায় বা আইনের বই দিয়ে বিচার হবে না। আপনার মানসিক পরিবর্তন দরকার। ইউ মাস্ট বি সিনসিয়ার। এ ডেমোক্রেট মুখে বললে হবে না, ইউ মাস্ট বিহেভ লাইক এ ডেমোক্রেট, ইউ মাস্ট বিহেভ, ইউ মাস্ট কমপ্লাই দ্য রুলস অফ ল, ইউ মাস্ট ফান্ডামেন্টাল রাইটস আমাদের যেগুলো আছে সেগুলো কমপ্লাই করবেন। এই যে আমি একটু আগে বললাম, দেখেন আপনারা যাওয়ার সময় দেখবেন রাস্তার ডান দিক থেকে পুলিশের গাড়ি চলে যাচ্ছে, রাস্তার ডান দিক থেকে জাজের গাড়ি চলে যাচ্ছে, তখন জাজ বা পুলিশ বলে এই কী করলি, ডান দিক থেকে যাচ্ছিস কেন? কেউ বলে না, সব চলে যায়। তো এই যে সম্মান, সম্মান এই বই দেখিয়ে হয় না, নিজের ভেতর থেকে আসতে হবে। এবং সেইটা যদি না হয় তাহলে কোনোদিন এই বই আর কেতাব আর জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট দিয়ে কন্টেম্পট অফ কোর্ট বন্ধ করা যাবে না। রাইট। প্রফেসর সাখাওয়াত আলী খান, ও আপনি বলছিলেন, আপনি বলেন। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে সোমোটো ব্যাপারটা, এটা খুব বেশি প্রেসের ক্ষেত্রে ব্যবহার কম করা যায় কিনা, এটা একটা চিন্তা করে দেখা যেতে পারে। যে সোমোটো তো কত কিছুই, তো আমরা রাস্তাঘাটে হাঁটলে তো অনেক কিছু চোখে পড়ে, এটা ভালো লাগে না আমার। তার মানে কি আমি এটা কি কিছু করতে না, পারবো? আপনাকে একটু মাথাটা একটু উপরে তুলে হাঁটতে হবে। হ্যাঁ, তো স্যার আর যদি নিচে দেন তাহলে নিচের তো সবকিছুই আপনার বাধা। তার মানে আপনার thought process আমাদের কয়েকজন should be above all this লয়ার business. আছে, সব সময় বসে আছে, এই ধরনের কোনো একটা পেলেই গিয়ে কোর্টে গিয়ে দেওয়া, কোর্ট সঙ্গে রুল ইস্যু করে দিল। ওটা ভাবলো আমার খুব নাম হলো, বউকে গিয়ে বললো দেখ আমি কাগজ থাক টেলিভিশন আমার নাম আসছে, আর যে করলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সেও খুব খুশি। আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে মানে যা হওয়ার বা যে সম্মান কথা এটা বলছেন সেটা হয়ে গেছে, আমিও সর্বশেষও আবার আপনার কাছে জানতে চাই যে গণমাধ্যমও কি অন্য অনেক বিষয় বাদ দিয়ে খুব মানে এইসব মানে অনেক ক্ষেত্রে অনেক উপেক্ষিত বিষয়ও, যেহেতু চিফ জাস্টিস বা অন্য জাজ বা অন্য সম্মানী লোকের নাম যেখানে জড়িত, সেখানে মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলিও কি বেশি করে সামনে নিয়ে আসে কিনা, মানে ইচ্ছা করে, মানে এইটাতে তাদের একটা। আচ্ছা, গণমাধ্যম কিন্তু সার্বিকভাবে একটা এন্টিটি না। সারা পৃথিবী জোড়াই নানান রকমের সংবাদপত্র আছে, নানান ধরনের মিডিয়া আছে। তার মধ্যে কোনোটা, এই যে তুমি জানো যেটা, এটা বলা হয়েছে ইয়েলো জার্নালিজম একটা আছে, তারপরে কেউ কেউ আছে যে সেনসেশনালিজমের দিকে একটু ইয়ে আছে, কেউ কেউ আছে ওই যে গিয়ে ছবি তোলে পাপারাজি, যেগুলি, এগুলি সব মিলিয়ে যে এই যে সাংবাদিকতার যে একটা ধারা তত নয়, অনেক রকমের ধারা আছে। তো আমাদের এখানে প্রধান ধারাটা যদি হয়ে ওঠে যে আমরা সৎ থাকব, আমরা আমাদের নিজেদের আচরণ দিয়ে মানুষের শ্রদ্ধা অর্জন করার চেষ্টা করব, এবং যে জিনিসটার মধ্যে জোর দেওয়ার দরকার সেটাতেই দিব। এখন এমফেসিস কোথায় দিব বেশি, কোথায় দিব কম, এটা কিন্তু একটা সিদ্ধান্তের ব্যাপার। এবং এটা বুঝতে হলে তার জন্য যে স্যার যেগুলো বলছিলেন, এর জন্য একটু জ্ঞানী হতে হবে, এর জন্য আচরণ বিধিটা মেনে চলার হবে, সেটা নিজস্ব ভেতর থেকে আসবে। সবসময় লিখে দিলে আর করলে হয় না। তো সেটাকেই আমার মনে হয় যে সেইভাবে যদি আমরা করি তাহলে সাংবাদিকদেরও সুনাম হবে, জাজদেরও সুনাম হবে। আমার তো মনে হয় যে এটা, আমি নিরাশ নই মোটাও। এটা একটা সমস্যা একটা হয়েছে, আমি জানি না জাজমেন্টটা কি হবে, জাজমেন্টের পরে আবার আরো নতুন কোন সিচুয়েশন হবে কিনা সেটা আল্লাহই জানে। এটা এই বৃহস্পতিবার জাজমেন্টটা দেওয়া হবে। আমরা একদম শেষ পর্যায়ে, শেষ 30 সেকেন্ড। জি। A judge, even a sitting judge, the highest position, can disqualify himself by his own by losing his impartiality. এটা রফিক ভাই বলবে, এটা খুব হাইয়ার ইয়ের কথা। A sitting judge, তার ডিসপেন্সেশন অফ জাস্টিসে সে ডিসকোয়ালিফাই করে ফেলছে। যদি ডিসকোয়ালিফাই করে ফেলে, he ceases to become a judge. রাইট। এই যে ceases to become a judge from his moral point of view, legal point of view, constitutional point of view as well. এক। 2 নম্বর হচ্ছে যে আমি বলছিলাম যে কিভাবে সেভ করা। সেভ করা হচ্ছে একমাত্র যে ফর দ্য ইন্টারেস্ট অফ দিস টু ইনস্টিটিউশনস, চিফ জাস্টিস শুড আন্ডারস্ট্যান্ড along with this appellate division, সকলে মিলে যে আমরা গোটা দেশটাকে এবং জুডিশিয়ারিটাকে একটা বিপর্যস্ত অবস্থায় নিয়ে এসেছি। এটা থেকে যদি তাকে রক্ষা পরিত্রাণ পেতে হয়, তাহলে অল সিনিয়র লয়ার্স
এটাতে সবাই মিলে একসাথে তাদেরকে ডেকে আমাদের আনা এবং তাদেরকে কনসাল্ট করে এবং তারাই তাদের- নেগোশিয়েট করতে পারে, করে এটা উইন উইন সিচুয়েশনে নিয়ে অ্যাডভোকেট এটা- সুরজিৎ সেন গুপ্ত, that can ব্যারিস্টার be- রফিকুল that হক, can be solved. প্রফেসর সাকাত আলী খান, আপনাদের অনেক ধন্যবাদ। আমরাও চাইবো যে একটি উইন উইন সিচুয়েশন হোক। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।